সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু পুরো দমে দল গোছাচ্ছে আগামী মরশুমের জন্য এবং অলরেডি কিন্তু ডোমেস্টিক সাইনিংয়ের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল করাচ্ছে। অন্যতম দুটো সাইনিং নিয়ে আজকে কথা তো বলবোই, তার সাথে সাথে আরও বেশ কিছু বিদেশিদের বিষয়ে ট্রান্সফার নিউজ রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের ডিফেন্স এবং মিডফিল্ড নিয়ে এবার যথেষ্ট চিন্তা করছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ডোমেস্টিক সাইনিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নতুন সাইনিং করাচ্ছে। তার মধ্যে অন্যতম যে সাইনিংটা ইস্টবেঙ্গল করাচ্ছে তিনি হচ্ছেন রিয়েল কাশ্মীরের প্লেয়ার রামসাঙ্গা, যিনি আই লিগে যথেষ্ট নজর কেড়েছেন এবং আইএসএলের 3টি ক্লাব কিন্তু রামসাঙ্গার বিষয়ে ইন্টারেস্টেড ছিল। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু 3 বছরের চুক্তিতে রামসাঙ্গাকে সই করাচ্ছে। 25 বছরের প্লেয়ার রামসাঙ্গা কিন্তু মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন, যদিও তিনি সেন্ট্রাল মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন। তো ইস্টবেঙ্গল ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু রিএনফোর্সমেন্টস দরকার। সৌভিক চক্রবর্তী ছাড়া সেই কোনো খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল সেরকম নেই। রিয়েল কাশ্মীরে এই সিজনে কিন্তু সব থেকে পিক ফর্মে ছিলেন রামসাঙ্গা, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে কিন্তু তিনি যথেষ্ট ফর্ম নিয়েই আসবেন এরকমই আশা করা হচ্ছে এবং মিডফিল্ডে কিন্তু একটা এফেক্টিভ প্লেয়ার ইস্টবেঙ্গল সই করালো। এবং আরেকটা ভালো ব্যাপার হলো রামসাঙ্গা কিন্তু গত সিজনে রিয়েল কাশ্মীরের হয়ে 22টি ম্যাচের মধ্যে 21টি ম্যাচই তিনি ফার্স্ট থেকে ছিলেন মাঠে। আর রামসাঙ্গার বিষয়ে আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তার ডিফেন্সিভ এবিলিটির সাথে সাথে তিনি কিন্তু অ্যাটাকেও উঠে যেতে পারেন, দূরপাল্লার শট নিতে পারেন। এবং মিডফিল্ডে সৌভিক চক্রবর্তীর পর ভাবা গেছিল জিকসন সিংকে সই করানোর পর তিনি একটা ভাইটাল রোল নেবেন। গত সিজনে তিনি কিন্তু সেরকম কিছু করতে পারেননি। সেই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট একজন ব্যাকআপ হিসেবে কিন্তু রামসাঙ্গা দলে থাকবেন এবং দরকার হলে হয়তো ভবিষ্যতে তিনি ফার্স্ট টিমের প্লেয়ারও হয়ে উঠতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে তার কার্ড দেখার যে প্রবণতা সেটা খুবই কম, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। এই জায়গাটায় ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু সৌভিক চক্রবর্তী এবং জিকসন সিং দুজনেই কিন্তু গত সিজনে অনেকগুলো ম্যাচ কার্ড দেখেছেন। সেই জায়গা থেকে রামসাঙ্গা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার হতে পারেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডে। আর এছাড়াও ইস্টবেঙ্গল আরেকজন প্লেয়ারকে সই করিয়েছে এরকমই খবর। তিনি হচ্ছেন রাজস্থান ইউনাইটেডের তারকা 6 ফুট 2 ইঞ্চির ডিফেন্ডার মার্টন রায়না, 24 বছর বয়সী সেন্টার ব্যাক। এবং এই মার্টন রায়নার পেছনে কিন্তু মুম্বাই সিটি এফসি যেরকম পড়েছিল সেরকম অনেকগুলো আইএসএল ক্লাব কিন্তু তাকে সই করানোর চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গা থেকে মার্টন রায়না কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন এরকমই খবর। এবং একদিকে যেরকম সলিড ফিজিক্যাল বিল্ড রয়েছে মার্টন রায়না, সেরকমই কিন্তু তার হাইটটা অনেকটা। তো সেই জায়গা থেকে কিন্তু হেডের ক্ষেত্রে তিনি অপোনেন্টের বক্সে উঠে যেতে পারবেন এবং একটা অ্যাডভান্টেজ পাবেন। গোল করার ক্ষেত্রে কিন্তু মার্টন রায়না আই লিগে বেশ কিছু গোল করেছেন। একজন ডিফেন্ডার হয়েও গত সিজনে তিনি কিন্তু রাজস্থান ইউনাইটেডের হয়ে 21টি ম্যাচে 4টি গোল করেছেন। এবং যেহেতু এনারও বয়স কিন্তু অনেকটাই কম, মাত্র 24 বছর বয়স, তো সেই জন্য ইনিও কিন্তু রামসাঙ্গার মতো অনেক দিন সার্ভিস দিতে পারবেন এবং এনার সাথেও 3 বছরের চুক্তিই হচ্ছে এরকম খবর। এবং এর আগে কিন্তু খবর পাওয়া গেছিল যে এছাড়াও নিশ্চল চন্দন, যিনি আই লিগের আরেকজন ডিফেন্ডার, তার সাথে ইস্টবেঙ্গল কথা চালাচ্ছে, এরকম বিভিন্ন ট্রান্সফার রিউমারে উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মার্টন রায়নার উপরই ভরসা রাখলো ইস্টবেঙ্গল। রায়নার পক্ষে গেছে কিন্তু তার গোল করার ক্ষমতা এবং এছাড়াও রায়নার যে কার্ড দেখার প্রবণতা সেটা তো একটা অ্যাডভান্টেজ অবশ্যই। তিনি মাত্র একটা ম্যাচ কিন্তু কার্ড দেখে খেলতে পারেননি, তাছাড়া সব ম্যাচই তিনি খেলেছেন। আর অন্যদিকে তার টিম রাজস্থান ইউনাইটেড অতটা ভালো না খেলতে পারলেও এই মার্টন রায়না তিনি কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে গেছেন এবং এপ্রিল থেকে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু তার দিকে নজর রেখেছে। তো সেই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট একটা সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল করালো এই মার্টন রায়নাকে সাইন করিয়ে। নিজেদের ডিফেন্সটা কিন্তু তারা অনেকটা গড়ে নিল এবং এর ফলে আনোয়ার আলী, মার্টন রায়না এবং লালচুংনুঙ্গার মতো সলিড 3জন ডিফেন্ডার কিন্তু তাদের থাকলো, যদিও লালচুংনুঙ্গা ব্যাকআপ হিসাবেই হয়তো থাকবেন। মার্টন রায়না এবং আনোয়ার আলী কিন্তু অপশান হবেন। এছাড়াও যে খবরটা উঠে আসছিল যে মেহতাব সিং এবং রাহুল ভেকের সাথে ইস্টবেঙ্গল কথা চালাচ্ছে এবং এখনও অনেক ট্রান্সফার রিউমারে বলা হচ্ছে যে মেহতাব সিংয়ের জন্য ইস্টবেঙ্গল একটা হেফটি ট্রান্সফার ফি দিয়ে তাকে সই করাতে পারে। কিন্তু যেটা এই মুহূর্তে সবথেকে লজিক্যাল লাগছে সেটা কিন্তু হয়তো মেহতাব সিংকে ইস্টবেঙ্গল নাও সই করাতে পারে, যেহেতু তারা মার্টন রায়নাকে সই করিয়ে নিল এবং আনোয়ার আলী তাদের ফার্স্ট টিমের চয়েস ডিফেন্ডার তো রয়েছেনই এবং ফার্স্ট টিমে অবশ্যই একজন বিদেশি সেন্টার ব্যাক আসবেন, এটা কার্যত নিশ্চিত। তো সেই জায়গা থেকে
মেহতাব সিংয়ের জন্য অত টাকা না খরচা করে ইস্টবেঙ্গল হয়তো ব্যাকআপ অপশান হিসেবে আরেকজন ডিফেন্ডারকে সই করালেও করাতে পারে। তবে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের রিএনফোর্সমেন্টস হবেই। এই জায়গা থেকে কিন্তু মেহতাব সিংকে নিয়ে সেরকম ইস্টবেঙ্গলের লাভ হবে না, সেই জন্য অভিষেক টেকচাম সিং, যার দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে, এবং পাঞ্জাব যাকে ছাড়ার জন্য একটা বড় ট্রান্সফার ফি চাইছে, তাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের একটা চিন্তা রয়েছে। কারণ এই পরিমাণ ট্রান্সফার ফি এত ইয়াং প্লেয়ারের জন্য দেওয়াটা একটু কিন্তু কঠিন ব্যাপার, ওভার প্রাইস লাগছে। কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের কিন্তু রিএনফোর্সমেন্টস দরকার। মোহাম্মদ রাকিব বা অন্য যারা রয়েছেন, নিশু কুমার হন বা প্রভাত লাকড়া হন, তাদের উপর কিন্তু আগামী মরশুমে ইস্টবেঙ্গল খুব একটা ভরসা রাখতে চাইছে না। সেই জায়গা থেকে তারা কিন্তু ব্যাকআপ অপশান খুঁজছে, এবং টেকচাম অভিষেক সিংয়ের জন্য হয়তো ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ওই পরিমাণ ট্রান্সফার ফি নিয়ে ঝাঁপাতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। কারণ ওই জায়গায় সত্যি ইস্টবেঙ্গলের একজন ভালো মানের খেলোয়াড় দরকার, অনেক বেশি দরকার তাদের সেন্টার ব্যাক পজিশান থেকে। কারণ যেহেতু মাটন রায়না সই করেছে, তো সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো লেফট ব্যাকের জন্য কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় ট্রান্সফার ফি নিয়ে ঝাঁপাতে পারে অভিষেক টেকচাম সিংয়ের জন্য। এছাড়াও চার্চিলের লেফট ব্যাক লাল রেম রুয়াতার দিকে কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গলের, এবং আই লিগের থেকে কিন্তু আরও বেশ কিছু ফুটবলার ইস্টবেঙ্গল সই করাতে পারে, যারা আগামী দিনে কিন্তু সম্পদ হয়ে উঠতে পারেন ইস্টবেঙ্গলের জন্য। বিদেশিদের ক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলের নজরে বেশ কিছু প্রোফাইল রয়েছে, তার মধ্যে আফ্রিকান প্রোফাইলও যেরকম রয়েছে সেরকম সাউথ আমেরিকান প্রোফাইলও কিন্তু রয়েছে, এরকমই খবর, এবং একজন স্প্যানিশ ডিফেন্ডারের প্রোফাইলও সম্ভবত রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ি এই সেন্টার ব্যাক পজিশনের জন্য বিদেশির সাথে কথা শেষ করবে এবং ইমিডিয়েট তাকে সাইন করিয়ে নেবে। এবং এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো মানের স্ট্রাইকার কাম উইঙ্গার এরকম প্লেয়ার খুঁজছে, আর যদি উইঙ্গার নাই পাওয়া যায় তাহলে স্ট্রাইকারকেই হয়তো তারা সই করাবে। তো সেই জায়গা থেকে তাদের নজরে কিন্তু রয়েছে ইরাক স্টার্স লিগের একজন ব্রাজিলিয়ান তারকা, এর আগে যার নাম উঠে এসছে। এবং এই যে প্লেয়ারটার কথা উঠে আসছে গুস্তাভো হেনরিকে বলে, যার বয়স 29 বছর, এবং তিনি কিন্তু ইরাক স্টার্স লিগে 33 ম্যাচে 17টি গোলও করেছেন। তো সেই জায়গা থেকে এই প্লেয়ারটি ছাড়াও কিন্তু বেশ কয়েকজন স্ট্রাইকারের নাম উঠে আসছে, তার মধ্যে 2-3 জন কিন্তু সাউথ আমেরিকান প্লেয়ার রয়েছেন, যাদের প্রোফাইলও কিন্তু রয়েছে। তো খুব তাড়াতাড়ি এই পজিশনেও কিন্তু ইস্টবেঙ্গল একজন বিদেশি নিতে চলেছে। এছাড়া আরও 2জন বিদেশির কথা তো এর আগেই আপনারা জেনে গেছেন, একজন হচ্ছেন বসুন্ধরা কিংসের মিগুয়েল, এবং আরেকজন মোহাম্মদ রশিদ, তিনি ইন্দোনেশিয়ান লিগকে বিদায় জানিয়ে ইস্টবেঙ্গলের পথে পা বাড়িয়েছেন, এরকমই খবর। এবং এই 2জন আসলে মিডফিল্ডের পজিশনটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। একদিকে যেরকম অ্যাটাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন মিগুয়েল, অন্যদিকে রশিদ কিন্তু খালি ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে নয়, তিনি কিন্তু অপোনেন্ট বক্সে যেরকম অ্যাটাক করতে পারেন, দূরপাল্লা শট নিতে পারেন, সেরকম কিন্তু মিডফিল্ডে খুব একটা ভালো রোল নিতে পারেন অ্যাটাকের ক্ষেত্রেও। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গলের দলবদলের পরিকল্পনা কিন্তু জোর কদমে চলছে, এবং থাংবয় সিং তো আশায় এবার কিন্তু ইস্টবেঙ্গলের ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে এবং ফরেন ট্রান্সফার দুটো ক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা মাফিক এগোনোর প্রচেষ্টা দেখা যাচ্ছে। গতবারের মতো যা ট্রান্সফার ফি হয় সেই দিয়ে একজন প্লেয়ারকে না নিয়ে ভালো প্রতিশ্রুতিমান প্লেয়ার এবং কতদিনের জন্য তিনি অ্যাভেলেবল, সব কিছু প্যারামিটার্স দেখেই কিন্তু প্লেয়ার সাইন করা হচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।